ওয়েলকাম ভিউয়ার্স, আমরা চলে এলাম ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 1লা আগস্ট 2026। তো আমরা প্রথম প্রশ্ন দেখে নেব। তো তার আগে আমরা আমাদের চ্যানেলের গুরুত্বপূর্ণ ফিচার্স গুলো বলে নিই। আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে কোশ্চেনের পিডিএফ দেয়া থাকবে, ক্লাস যে হবে তার পিডিএফ দেয়া থাকবে। তোমরা যদি চাও পরবর্তীকালে বা ক্লাসের আগে বা ক্লাসের পরে গিয়ে ওখানে কোশ্চেনটা ডাউনলোড করার পর তুমি মক দিতে পারো। মক দেওয়ার পর আবার অ্যান্সার কি ডাউনলোড করে মিলিয়ে নিতে পারো যে তুমি 10টার মধ্যে কতগুলা উত্তর দিতে পারছো। ঠিক আছে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি সরাসরি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আগামী 2 আগস্ট নেশামুক্ত ভারত কর্মসূচির সূচনা কে করবেন? নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, সিপি রাধাকৃষ্ণন, জেপি নাড্ডা। এক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বিকশিত ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে 2 আগস্ট মুক্ত ভারত কর্মসূচির সূচনা করবেন নরেন্দ্র মোদী। আমরা এখানে ছবি দেখেও বুঝতে পারছি নরেন্দ্র মোদী। আর দ্রৌপদী মুর্মু কে আছেন? আমাদের দ্রৌপদী মুর্মু কে আছেন? বর্তমান আমাদের প্রেসিডেন্ট আছেন, রাষ্ট্রপতি। দ্রৌপদী মুর্মু আমাদের রাষ্ট্রপতি আছেন। সিপি রাধাকৃষ্ণন আছেন আমাদের উপরাষ্ট্রপতি। সিপি রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি আছেন, সিপি রাধাকৃষ্ণন। আর জেপি নাড্ডা আছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন জেপি নাড্ডা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, 5বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ কোথায় খেলা হবে? ব্রাজিলের সঙ্গে ভারতের যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ কোথায় খেলা হবে? অপশন এ মুম্বাই, বি চেন্নাই, বেঙ্গালোর, কলকাতা। এক্ষেত্রে সঠিক উত্তর হলো কলকাতা। 5বারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী 3রা অক্টোবর এই ম্যাচটি হবে। অর্থাৎ এখন আগস্ট মাস চলছে, তাহলে 3 অক্টোবর এই ম্যাচটা হবে। কোথায় হবে? কলকাতাতে হবে। ঠিক আছে, আমরা আর কয়েকটা অপশন নিয়ে জেনে জেনে নেব। এই যে মুম্বাই, মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। বেঙ্গালোর হচ্ছে কর্ণাটকের রাজধানী। আর কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। মহিলাদের 48 কেজি জুডো বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কোন খেলোয়াড়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অস্মিতা দে। মহিলাদের 48 কেজি জুডো বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন অস্মিতা দে। আমরা এদিকে দেখতে পাচ্ছি অস্মিতা দের ছবি, ডান দিকে আছে। এবং অস্মিতা দের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে। অস্মিতার বাড়ি হচ্ছে ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। কারণ অনেক সময়, ম্যাক্সিমাম সময় আমাদের কি দেখা যায়, যখন করে আমরা খেলোয়াড়ের নিয়ে আলোচনা করি, তার বাড়িটা কোন জায়গায়, এটা অনেক সময় কোশ্চান কিন্তু এসে থাকে বেশিরভাগ সময়, যে তার বাড়িটা কোন জায়গায়। তাহলে এক্ষেত্রে অস্মিতাদের বাড়ি হচ্ছে ত্রিপুরাতে। এরপরে পরবর্তী প্রশ্ন, পুরুষদের 60 কেজি জুডো বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন কোন খেলোয়াড়? হর্ষ সিং, ঋষিকান্ত সিং, গুলবীর সিং, ঝন্টু কুমার। এক্ষেত্রে সঠিক উত্তর হবে চারের দাগের ক্ষেত্রে হর্ষ সিং। পুরুষদের 60 কেজি জুডো বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন হর্ষ সিং। একটা ঘটনা বলে থাকি, এই অস্মিতা দে এবং হর্ষ সিং দুজনে একই দিনে কিন্তু স্বর্ণপদক জিতেছেন। ঠিক আছে, এই যে আমরা এখানে ছবির সাহায্যে ব্যাপারটা দেখছি। হর্ষ সিং গোল্ড মেডালিস্ট, কত 60 কেজি বিভাগে পেয়েছে। আর অস্মিতা দে মেয়েদের ক্ষেত্রে 48 কেজি বিভাগে পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমাদের যে মেডেল তালিকাটা এখনো পর্যন্ত যে হয়েছে 31শে জুলাই অবধি। ঠিক আছে, তো গোল্ড মেডেল যারা পেয়েছে, আমরা এখানে পরে তালিকায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মীরাবাই চানু, মেয়েদের 48 কেজি ভার উত্তোলন, ওয়েট লিফটিং যেটাকে বলা হয়। তারপরে পেয়েছে শর্মিলা ধানকড়, ওমেন শুটপাট F57 বিভাগে। ঠিক আছে, তারপরে পেয়েছে দিলীপ গাভিট,
ছেলেদের 100 মিটার দৌড়ে তার ক্যাটাগরি ছিল T47, ঠিক আছে। আর অস্মিতা দে মেয়েদের 48 কেজি জুডো বিভাগ পেয়েছে, আর হর্ষ সিং ছেলেদের 60 কেজি জুডো জুডো বিভাগে এখনো পর্যন্ত গোল্ড মানে স্বর্ণ স্বর্ণ পদক তালিকা আমাদের কমনওয়েলথ গেমস 2026। এরপরে সিলভার মেডেল যারা পেয়েছে এখনো পর্যন্ত, সিলভার মেডেল এখনো পর্যন্ত পেয়েছে ঋষিকান্ত সিং, আহ মুথাপান্ডি রাজা, ঠিক আছে, জ্ঞানেশ্বরী যাদব, সর্বেশ কুসরে, ভাল্লুরি অজয় বাবু, হরজিন্দর কৌর, তারপরে হচ্ছে গুলবীর সিং, মুরালি শ্রীশঙ্কর, মোহাম্মদ বাসিল, আর হচ্ছে এখানে লাভপ্রীত সিং। আর ব্রোঞ্জ মেডেল এখনো পর্যন্ত যারা জিতেছেন, ঝন্টু কুমার, বিন্দিয়া রানী দেবী, শিল্পা কেসায়াল অ্যান্ড সীমা কালিরামান, রামনা, সীমা কালিরামান। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ 2026-27 থেকে বাড়িয়ে কত সাল পর্যন্ত অনুমোদন করেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হলো 2030-31। এরপরে পরবর্তী প্রশ্ন 6 দাগে, কোন প্রকল্পের দ্বারা কেন্দ্র সরকার আগামী 5 বছর দেশের জলাশয়, খাল ও শিল্পাঞ্চলে পুকুরগুলিকে কাজে লাগিয়ে 5000 মেগাওয়াট ক্ষমতার ভাসমান সৌর প্যানেল বসাবে? প্রধানমন্ত্রী সোলার যোজনা, প্রধানমন্ত্রী সূর্য গ্রহণ যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা। এক্ষেত্রে সঠিক উত্তর হলো 4 দাগের ডি, প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা। এক্ষেত্রে আমরা ডান দিকে দেখতে পাচ্ছি, ডান দিকে এই ছবিটা, এই ভদ্রলোকের ছবি হচ্ছে, ইনি হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় রেল মন্ত্রী। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই জলাশয়ের উপর ওয়াটার প্লেট বসিয়ে এখানে সৌরবিদ্যুৎ তৈরি করা হবে। অর্থাৎ কি হয়, ক্যাবিনেটের কোনো জিনিস প্রত্যেক দিন যখন পাস করানো হয়, তারপরে দিনের শেষে ওটা ব্রিফ করতে হয়, ওটা কোনো আমলা বা কোনো মন্ত্রীকে দিয়ে ব্রিফ করানো হয়। তো এক্ষেত্রে এটা ব্রিফ করেছেন আমাদের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপরে 7 দাগের প্রশ্ন, দেশের জ্বালানি সরবরাহ বজায় রাখার জন্য কেন্দ্র সরকার সমুদ্র অনুসন্ধান চালানোর জন্য কোন প্রকল্প চালু করেছেন? অর্থাৎ কি হচ্ছে, রিসেন্টলি আমাদের দেশের যে জ্বালানিটা ওটা বাইরের দেশ থেকে আসছে, এবং কখনো কখনো যুদ্ধ পরিস্থিতির জন্য বাইরের দেশ থেকে ঠিকঠাক ভাবে আসতে পারছে না, যার ফলে আমাদের দেশে জ্বালানির একটা সংকট দেখা দিচ্ছে, বা কখনো দামের কখনো বেড়ে যাচ্ছে দাম, কখনো কমে যাচ্ছে। তো এই জন্য কেন্দ্র সরকার একটা প্রকল্প চালু করেছে, সমুদ্রে অনুসন্ধান চালাবে, মানে খোঁজার চেষ্টা করবে যে সমুদ্র থেকে আমরা কিভাবে কোনো জ্বালানি পেতে পারি আর কি। সমুদ্র প্রকল্প, অনুসন্ধান প্রকল্প, সন্ধান প্রকল্প, সমুদ্র মন্থন প্রকল্প। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সমুদ্র মন্থন প্রকল্প হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এরপরে 8 দাগের প্রশ্ন, স্কুল ছুট শিশুদের মূল ধারায় শিক্ষায় ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর কোন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করলো? অপশন এ রামকৃষ্ণ মিশন, অপশন বি এনএসওইউ, অপশন সি ইগনু, অপশন ডি এনআইওএস। এক্ষেত্রে সঠিক উত্তর হলো এনআইওএস, ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় সম্বন্ধে আমরা জেনে নেব, যেমন রামকৃষ্ণ মিশন আমাদের স্বামী বিবেকানন্দ যে রামকৃষ্ণ মিশন যেটাতে তিনি ছিলেন, মানে যেটা প্রতিষ্ঠার যেটার সঙ্গে তিনি যুক্ত আর কি। আর এক্ষেত্রে এনএসওইউ, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অর্থাৎ আমরা এইচএস দেওয়ার পর আমরা এই জায়গাগুলো থেকে গ্রাজুয়েশন, বিএসসি, এমএসসি, বিএ, এমএ এগুলো আমরা করতে পারি, গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট। এবং ইগনুর ক্ষেত্রেও তাই, নেতাজিটার মূলত ইউজিসি গ্র্যান্টেড, এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যেই এর শাখা দেখা যায়। আর ইউজিসি এটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এর শাখা আছে আর কি। ইগনু হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে। এবারে আমরা এন এন আইওএস সম্পর্কে আমরা জেনে নেব। এখানে বলা আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, ভারতের এটা হচ্ছে একটা, মানে আমরা আগে যেটা দেখলাম নেতাজি বা ইগনুর ক্ষেত্রে এনএসওইউ, এটা হচ্ছে ওপেন স্কুলিং, অর্থাৎ কোনো ছেলে যদি পড়াশোনা করতে না পারে রেগুলারে, তাহলে সে এখানে গিয়ে পড়াশোনা করতে পারে। এটা মূলত প্রতিষ্ঠা হয়েছিল
'89 সালে এর প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। আর এখানে কি হয়, নিজস্ব গতিতে পড়াশোনা করা হয়। নিজস্ব গতিতে পড়াশোনা বলতে কি, যে আমি এই সময় পরীক্ষা দিতে পারবো না, আমার এই সময় পরীক্ষা আছে, তো এটার ভ্যালিডিটি হচ্ছে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যে ভ্যালিডিটি, ওটারই সমান গ্রহণযোগ্যতা আছে। এই বোর্ডে উচ্চশিক্ষা বা নিট জেই ইত্যাদি সরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে সম্পূর্ণ এটা স্বীকৃত আছে। এমনটা নয় যে তুমি এই বোর্ডটা থেকে হয়তো এন এনআইওএস থেকে হয়তো তুমি মাধ্যমিক পাস করলে পরে হয়তো কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তখন এই বোর্ডের সার্টিফিকেটটা বৈধ হচ্ছে না, এরকম একটা ব্যাপার আর কি। আর অন ডিমান্ড এক্সাম মানে হয়তো তুমি তোমার সুবিধা মতো এখানে পরীক্ষা দিতে পারো। তাহলে এটাতে কি হয়, যারা বিভিন্ন খেলাধুলা বা শিল্পকলার সঙ্গে যুক্ত, ওরা ব্যস্ত থাকার জন্য হয়তো ওদের সময় মতো পড়াশোনা করতে পারে না, তারা এই জায়গাগুলোতে পড়াশোনা করে ভর্তি হয় এবং নিজেদের সময় মতো করে এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগের ব্যবস্থা আছে আর কি। তাহলে কি হয়, আমরা এখানে একটা জিনিস জানলাম যে গ্রাজুয়েশন বা হায়ার ডিগ্রির ক্ষেত্রে আমরা সবাই জানি এনএস ওইউ অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। সেরকম কি হলো যে, তাহলে এটা তো যেহেতু এইচএস এর পর, তাহলে এই এইচএস এর পর্যন্ত শিক্ষা লাভের জন্য আমাদের কি ব্যবস্থা রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে? এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে। এইখানে আমরা সালটা মনে রাখার জন্য আরেকটা জিনিস স্ট্যাটিক জিকে হিসেবে জানবো। 1989 সালে কি হয়েছিল? 1989 সালে 61তম সংবিধান সংশোধনে ভোটাধিকারের যে বয়সটা, ওটা কমিয়ে 21 থেকে 18 করা হয়েছিল, ঠিক আছে। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রেন যোগে একজন জীবিত দাতার হৃৎপিণ্ড সফলভাবে পরিবহন করেছে ভারতীয় রেলওয়ে। এই হৃৎপিণ্ড কোন শহর থেকে কোন শহর পর্যন্ত নিয়ে আসা হয়েছিল? কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে চেন্নাই, সুরাট থেকে আহমেদাবাদ, হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু। এক্ষেত্রে সঠিক উত্তর হলো সুরাট থেকে আহমেদাবাদ। মুম্বাই সেন্ট্রাল গান্ধীনগর রাজধানী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের দ্বারা এটা বহন করে আনা হয়েছিল। এরপরে 10 দাগের অর্থাৎ শেষ প্রশ্ন আজকের, ভারতীয় খেলোয়াড় লাভপ্রীত সিং, ভারতের এটা খেলোয়াড় হবে, হয়ে গেছে এই জায়গাটা, হবে। ভারতীয় খেলোয়াড় লাভপ্রীত সিং ভারতের কত কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছিলেন, মানে রূপোর পদক জিতেছিলেন, ঠিক আছে। রৌপ্য পদক জিতেছেন, ঠিক আছে। এক্ষেত্রে 48, 60, 72, 110। এক্ষেত্রে সঠিক উত্তর হলো 110 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। এই যে দেখো এখানে লেখা আছে, দেখো আরেকটা জিনিস আমরা লোগোটা দেখতে পাচ্ছি এখানে, গ্লাসগো 2026। আর এই 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 খেলাটাকে ভার উত্তোলন বলা হয়, ওয়েট লিফটিং বা ভার উত্তোলন, ঠিক আছে। আমরা মেডেল তালিকাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এখনো পর্যন্ত। তাহলে আমরা জানি যে আমাদের এই ইয়েতে প্রথম ওই ঝন্টু কুমার মেন ওয়েট হেভি ওয়েটে প্যারা ওয়েট লিফটিং এ ব্রোঞ্জ পদক পেয়েছে। তারপরে ঋষিকান্ত সিং মেন 60 কেজি বিভাগে ওয়েট লিফটিং এ সিলভার মেডেল পেয়েছে। তারপরে মীরাবাই চানু পেয়েছে। তারপরে মুথাপান্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব ওমেনদের 53 কেজি ওয়েট লিফটিং বিভাগে সিলভার পদক পেয়েছে। বৃন্দারানী দেবী মেয়েদের 58 কেজি বিভাগে ভারোত্তোলনে ব্রোঞ্জ পেয়েছে। শর্মিলা ধনখড় ওমেন শুটপাট F57 বিভাগে প্যারা অ্যাথলেটিক্সে গোল্ড পেয়েছে। সর্বেশ কোশারি ছেলেদের হাই জাম্প সিলভার পেয়েছে। শিল্পা কে সায়লি মেয়েদের শর্টপাট F57 প্যারা অ্যাথলেটিক্স ব্রোঞ্জ পেয়েছে। ভাল্লুরি অজয়া বাবু মেন 79 ওয়েট লিফটিং এ সিলভার পদক পেয়েছে। হরজিন্দর কৌর ওমেন 69 ওয়েট লিফটিং এ সিলভার পেয়েছে। গুলবীর সিং ছেলেদের 10,000 মিটার রানে সিলভার পেয়েছে। মুরালি শ্রীশঙ্কর ছেলেদের লং জাম্পে অ্যাথলেটিক্সে সিলভার পেয়েছে। দিলীপ গাভিত ছেলেদের 100 মিটার T47 বিভাগে স্বর্ণ পেয়েছে। আর মোহাম্মদ বাসিল ওই একই ইভেন্টে 100 মিটারে T47 বিভাগে সিলভার পেয়েছে। আর লাভপ্রীত সিং ছেলেদের 110 কেজি, একটু আগে যে প্রশ্নটা, ওটাতে ওয়েট লিফটিং এ সিলভার পেয়েছে। আর সীমা কালিরা রামানা ব্রোঞ্জ পেয়েছে মেয়েদের ডিসকাস থ্রোতে। ঠিক আছে, আমাদের আজকের আলোচনা এখান অব্দি থাকলো। প্রত্যেক দিন সকাল 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হবে।
আর আমাদের গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে আমাদের যে ডেসক্রিপশনে যে লিংক দেওয়া থাকবে, ঠিক আছে, ওই ডেসক্রিপশনের লিংকে আমরা কোশ্চানটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে, পিডিএফ আকারে দেওয়া থাকবে কোশ্চান। ওখানে কোশ্চান দেয়া থাকবে, আমাদের ক্লাসের যে যা আলোচনা হচ্ছে ক্লাসেরও পিডিএফ দেয়া থাকবে। তো তোমরা যারা হয়তো মনে করছো যে আমি এই ধরনের সব প্রশ্নের উত্তর দিতে পারবো, তারা তোমরা এক কাজ করবে, প্রথমে মক টেস্ট দিয়ে দিলে, তারপরে অ্যান্সার কি দেখে মিলালে, দেখলে যে তোমার 10-এর মধ্যে কত হচ্ছে, 8 হচ্ছে না 9 হচ্ছে, তারপরে একবার এক কাজ করো, পুরো ক্লাসটা দেখার পর তারপরে আরেকবার মক টেস্ট দাও। তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ক্লাসে কতটা মনোযোগ দিয়ে শুনলে বা দেখলে। এবং দুবারেই তোমরা কমেন্ট করে যদি জানাও, তাহলে তোমাদের, আমিও বুঝতে পারবো তোমরা ক্লাস করছো, এবং তোমরাও পরবর্তীকালে বুঝতে পারবে যে হ্যাঁ, তারপরে তোমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রেও তখন এইখান থেকে পিডিএফ ডাউনলোড করে পরীক্ষা দিয়ে আবার স্কোরটা লিখলে, তাহলে তুমি বুঝতে পারবে যে আগে তোমার কত ছিল, এখন কত আছে। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করলো। আর প্রত্যেকদিন 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই ফলো করো, লাইক করো।